হ্যালো ফিজিসিস্টস, ডক্টর ফিজিসিস্টের ইন্ডিয়া সিরিজে স্বাগত। এই সিরিজে আমরা ভারতের একদম সাম্প্রতিক আর চমকপ্রদ কিছু ঘটনা নিয়ে কথা বলি। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে প্রথমবার শুনলে যে কারো মাথা ঘুরে যেতে পারে। হ্যাঁ, ভারতের প্রথাগত রাজনীতির ভিত কাঁপিয়ে দেওয়া একটা অদ্ভুত মুভমেন্ট নিয়ে আজ আমরা কথা বলতে যাচ্ছি। রাইট, একটা ডিজিটাল এবং মনস্তাত্ত্বিক রূপান্তর যার নাম হলো ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। সিজেপি নামটা শুনলে কেমন একটা ডার্ক হিউমারের গন্ধ পাওয়া যায়, তাই না? হ্যাঁ, ককরোচ বা তেলাপোকা। তো আমাদের আজকের মিশনটা হলো আমাদের কাছে থাকা বিভিন্ন নিউজ আর্টিকেল, উইকিপিডিয়া, বেশ কিছু ঐতিহাসিক প্রবন্ধ এবং অবশ্যই ডক্টর ফিজিসিস্টের নিজস্ব গবেষণাপত্রের ওপর ভিত্তি করে এই রহস্যের গভীরে যাওয়া। একদমই তাই। আমরা আসলে বুঝতে চাই যে কেন আধুনিক ভারতীয় তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি বা ছাত্র সমাজ, তারা হঠাৎ করে প্রথাগত রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিল। আর মুখ ফিরিয়ে নিয়ে একটা গৃহস্থালীর কীটপতঙ্গকে নিজেদের আইকন বানিয়ে ফেলল। ভাবা যায়। সত্যি অবিশ্বাস্য। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ব্যাপার আমাদের একটু ক্লিয়ার করে নেওয়া উচিত। ও হ্যাঁ, ডিসক্লেমারটা। আজকের এই বিশ্লেষণে কিন্তু বামপন্থী, ডানপন্থী বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট নানা ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উঠে আসতে পারে। রাইট, কিন্তু আমরা এটা স্পষ্ট করে দিতে চাই যে আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না। একদম না। আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট বা অ্যাটাক করছি না। আমরা জাস্ট মূল সোর্সগুলো থেকে পাওয়া ইনফরমেশন আর ফ্যাক্টসগুলো নির্মোহভাবে আপনাদের সামনে এই আলোচনায় তুলে ধরছি। এক্স্যাক্টলি। তো শুরু করা যাক। হ্যাঁ, তো এই মুভমেন্ট বা আন্দোলনের পেছনের গল্পটা কিন্তু রীতিমতো কোনো ডার্ক কমেডি সিনেমার মতো। ডেটটা ছিল 15ই মে 2026। হ্যাঁ, 15ই মে ভারতের সুপ্রিম কোর্টে একটা শুনানি চলছিল। রাইট, আর সেখানে তৎকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত তরুণদের উদ্দেশ্য করে একটা খুব ভয়াবহ মন্তব্য করে বসেন। মন্তব্যটা আসলেই খুব কঠিন ছিল। তিনি বলেছিলেন যে কিছু তরুণ আছে যারা ঠিক তেলাপোকার মতো। তেলাপোকা প্রধান বিচারপতি প্রকাশ্যে এই শব্দটা ব্যবহার করলেন? হ্যাঁ, তিনি বলেন যে এদের কোনো কাজ নেই, প্রফেশনে কোনো জায়গা নেই, আর এরা শুধু সোশ্যাল মিডিয়ায় বসে অন্যদের অ্যাট্যাক করে। তিনি আক্ষরিক অর্থেই বেকার তরুণদের সমাজের পরজীবী বলে ট্যাগ করে দেন। বাপরে! তো সাধারণ সমীকরণে তো এরপর রাস্তায় তীব্র বিক্ষোভ হওয়ার কথা, কিন্তু হলো উল্টোটা। ঠিক পরের দিন 16ই মে। 16ই মে বস্টন ইউনিভার্সিটির একজন ছাত্র অভিজিৎ দীপ, যিনি আবার প্রাক্তন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট ছিলেন, তিনি এই মন্তব্যের প্রতিবাদে একটা নতুন পার্টি খুলে বসলেন। হ্যাঁ, আর পার্টির নাম দিলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। অপমানটাকেই তিনি ব্যঙ্গাত্মকভাবে ছুড়ে দিলেন। আর তারপরের ঘটনা তো আমরা জানি। মাত্র 5 দিনের মধ্যে সিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা 15 মিলিয়নে পৌঁছে গেল। ওয়েট, 15 মিলিয়ন 5 দিনে? হ্যাঁ, আর এটা বুঝতে হলে একটু কম্পেয়ার করতে হবে। ভারতের শাসক দল বিজেপির ফলোয়ার তখন 8.8 মিলিয়ন, আর কংগ্রেসের 13.3 মিলিয়ন। যাদের এত বড় আইটি সেল, তাদের ফলোয়ারের চেয়েও একটা অস্তিত্বহীন ব্যঙ্গাত্মক দলের ফলোয়ার বেশি হয়ে গেল। একদম। আর এটা তো শুধু একটা কথার কারণে হতে পারে না, এর পেছনে একটা বিশাল বড় ক্ষোভ কাজ করেছে। বেকারত্বের ক্ষোভ। রাইট। ডেটা দেখলে বোঝা যায় ভারতের স্নাতক বা গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার তখন 29.1%। 29.1? প্রতি 3 জনে একজন গ্র্যাজুয়েট বেকার। হ্যাঁ, আর অশিক্ষিতদের বেকারত্বের চেয়ে এই হার প্রায় 9 গুণ বেশি। যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনায় এত সময় দিল, সেই সমাজের সবচেয়ে মূল্যহীন হয়ে পড়ল। আর তার ওপর তো ওই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির ব্যাপারটা ছিলই। এক্স্যাক্টলি। ওই প্রশ্ন ফাঁস তো ফ্রাস্ট্রেশনের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল। তো এটা অনেকটা ক্ষমতাশালীদের দেওয়া একটা গালিকে সাধারণ মানুষ কুড়িয়ে নিয়ে নিজেদের মুকুট বানিয়ে নিল। কিন্তু আমার একটা খটকা লাগছে এখানে। কি খটকা? তেলাপোকা কেন? তেলাপোকা তো একটা নোংরা জিনিস, একটা ঘৃণ্য প্রাণী। কেউ কেন নিজে থেকে নিজেকে তেলাপোকা বলতে চাইবে? এই জায়গাটাতে মনস্তত্ত্বের একটা দারুণ খেলা আছে। সাইকোলজিতে একটা থিওরি আছে, বিনাইন ভায়োলেশন থিওরি। বিনাইন ভায়োলেশন ব্যাপারটা একটু সহজ করে বলবেন? নিশ্চয়ই। থিওরিটা বলছে যখন কোনো সামাজিক বা মেন্টাল রুল ভাঙা হয়, একটা ভায়োলেশন হয়, তখন আমাদের ভয় বা রাগ হওয়ার কথা।
প্রধান বিচারপতির ওই মন্তব্যটা ছিল চরম অপমানজনক, মানে এটা একটা ক্লিয়ার ভায়োলেশন। আচ্ছা। কিন্তু যখনই তরুণেরা ইন্টারনেটে একজোট হলো, তখন তাদের মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনটা একটা শিল্ড বা সুরক্ষা কবচ হিসাবে কাজ করল। ও, মানে কালেকটিভলি যখন তারা মিম বানাচ্ছে তখন আর ভয়টা কাজ করছে না। রাইট, পরিস্থিতিটা তখন তাদের কাছে বেনাইন বা সেফ হয়ে গেল। আর যখনই কোনো ভায়োলেশন একই সাথে সেফ বা বিনাইন হয়ে যায়, তখনই সেখান থেকে হিউমার বা হাসির জন্ম হয়। চমৎকার। তার মানে অপমানটাকে একটা জোকে পরিণত করে তারা আসলে নিজেদের মেন্টাল ডিফেন্সটাকেই স্ট্রং করল। হ্যাঁ, ডার্ক হিউমার তো এভাবেই কাজ করে। কিন্তু সাহিত্যের ইতিহাসে খুঁজলেও তো এই পোকা হয়ে যাওয়ার ব্যাপারটা পাওয়া যায়, তাই না? একদম ঠিক। ফ্রান্স কাফকার সেই বিখ্যাত উপন্যাস মেটামরফোসিসের কথা মনে আছে তো? হ্যাঁ, গ্রেগর সামসা। একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে সে একটা বিশাল পোকায় পরিণত হয়েছে। এক্স্যাক্টলি। গ্রেগর সামসা আসলে সমাজে মানুষের চরম বিচ্ছিন্নতা আর মূল্যহীনতারই একটা মেটাফর। আর এটা আজকের ভারতের এই পরিস্থিতির সাথে দারুণভাবে মিলে যায়। ধরা যাক একজন নিট পরীক্ষার্থী যে টানা ৩ বছর দিনরাত পড়ছে। রাইট, পরিবার হয়তো লাখ লাখ টাকা লোন করে তাকে কোচিং করাচ্ছে। হ্যাঁ, আর শেষমেশ প্রশ্ন ফাঁস হয়ে পরীক্ষা বাতিল। তখন ওই ছেলেটা বা মেয়েটা নিজের ঘরে বসে নিজেকে তো ওই গ্রেগর সামসার মতোই একটা মূল্যহীন পোকা ভাববে, সমাজের কাছে একটা বোঝা। একদম তাই। সিস্টেমের চোখে তারা নিজেদের মূল্যহীন পোকাই মনে করছে। তবে শুধু আধুনিক সাহিত্য নয়, প্রাচীন আরবি পাণ্ডুলিপির ঐতিহ্যেও তেলাপোকার একটা দারুণ ভূমিকা ছিল। ওয়েট, আরবি পাণ্ডুলিপিতে তেলাপোকা? হ্যাঁ, সেখানে কাবিকাজ নামে এক তেলাপোকার রাজার মিথ ছিল। লিপিকাররা তাদের বইয়ের পাতায় ইয়া কাবিকাজ লিখে রাখতেন। মানে তেলাপোকার রাজার কাছে প্রার্থনা? কিন্তু তো কেন? অন্য পোকারা যাতে বই না কাটে সেজন্য? একদম ঠিক। বিশ্বাস করা হতো যে তেলাপোকার রাজা স্বয়ং তাদের অমূল্য পাণ্ডুলিপি রক্ষা করবেন। বাহ, তার মানে আধুনিক যুগের এই তরুণেরাও যেন ডিজিটাল স্পেসে সেই তেলাপোকার রাজার কাছেই সিস্টেমের পচন থেকে বাঁচার প্রার্থনা করছে, ব্যঙ্গাত্মকভাবে হলেও। হ্যাঁ, এটা একটা অসাধারণ কানেকশন। তবে এখানে সমীকরণটা আর একটু গভীরে যায়। এই যে বেকারত্ব আর অপমানের অনুভূতি, এটা শুধু আজকের ঘটনা নয়। একটা জেনারেশনাল হতাশা বলতে চাইছেন? রাইট। আমরা যদি একবার ১.৫ দশক আগে ফিরে যাই, মিলেনিয়াল জেনারেশনের মধ্যে কিন্তু রাজনীতি নিয়ে একটা বিশাল অপটিমিজম তৈরি হয়েছিল, বিশেষ করে আম আদমি পার্টি বা আপকে ঘিরে। হ্যাঁ, তখন মনে হয়েছিল যে সমাজটা এবার সত্যি সত্যি বদলে যাবে। কিন্তু বর্তমান জেনজি তো বেড়ে উঠেছে ওই আদর্শের পতন দেখতে দেখতে। রাইট। মিলেনিয়ালরা যে আবেগ নিয়ে রাস্তায় নেমেছিল, জেনজি তো দেখল যে সেই আবেগ কিভাবে আস্তে আস্তে প্রথাগত দুর্নীতির ভেতরেই হারিয়ে গেল। আর এ কারণে জেনজির কাছে রাজনীতি মানেই এখন এক ধরনের এক্সশন বা চরম ক্লান্তি। এই এক্সশন বা ক্লান্তির বিষয়টা খুব রিয়েল। মানে এই জেনারেশনের উপর তো সোশ্যাল প্রেশার প্রচুর। বেকারত্বের লজ্জা, পরীক্ষা পাশ না করার লজ্জা। হ্যাঁ, আর সমাজে তো এই লজ্জা বা শেম জিনিসটাকে একটা টুল হিসেবে ব্যবহার করা হয়। একদম। আর এই তরুণেরা এখন সেই লজ্জাকেই উল্টে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? আমরা তো বলছি যে তরুণেরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু তারা কি আসলেই রাজনীতি বিমুখ? নাকি আমরা প্রথাগত সমাজ তাদের প্রতিবাদের ভাষাটাই বুঝতে পারছি না? এটা খুব সুন্দর একটা পয়েন্ট। আসলে তারা রাজনীতি থেকে মোটেও দূরে নেই, তারা শুধু পুরনো প্রথাগত পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো থেকে দূরে সরে গেছে। আচ্ছা। তারা মূলত মিম পপুলিজমের মাধ্যমে একটা নতুন ডিজিটাল স্পেস তৈরি করেছে। এই স্পেসে মিম বা ট্রোলই হল তাদের স্লোগান। মিম পপুলিজম শব্দটা হেভি তো। হ্যাঁ, সোসিওলজিক্যাল দিক থেকে দেখলে একে আমরা ৭০-এর দশকে জয়প্রকাশ নারায়ণের সেই টোটাল রেভলিউশন বা সম্পূর্ণ ক্রান্তির একটা ডিজিটাল ভার্সন বলতে পারি। ও, জয়প্রকাশ নারায়ণ, যিনি প্রাতিষ্ঠানিক রাজনীতির বাইরে গিয়ে তরুণদের সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন। এক্স্যাক্টলি। জয়প্রকাশ নারায়ণ যেমন সব স্তরে বদল চেয়েছিলেন, সিজিপির মুভমেন্টটা অনেকটা সেরকমই। সিজিপি স্লোগানটা খেয়াল করেছেন? স্লোগানটা যেন কি ছিল? ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, বা অলস এবং বেকারদের কণ্ঠস্বর। আরে হ্যাঁ, কিন্তু কেউ সিরিয়াসলি নিজেকে অলস বলতে যাবে কেন? কারণ এটা জাস্ট একটা জোক না। রাষ্ট্র যখন কর্মসংস্থান দিতে ফেল করে আর উল্টে তরুণদেরই অলস বলে ট্যাগ দেয়, তখন তরুণেরা ওই নেতিবাচক ট্যাগটাকেই গর্বের সাথে ধারণ করে। ও
মানে তারা সিস্টেমকে বলছে, হ্যাঁ আমরা অলস, আমরা বেকার, কারণ তোমাদের সিস্টেমটাই ভাঙা। রাইট, এটাকে বলে সাবভার্সন বা অন্তর্ঘাত। ব্যাপারটা দারুণ। কিন্তু এবার আমি একজন সংশয়বাদীর দিক থেকে প্রশ্ন করি। হ্যাঁ, বলুন। মানে এটা মানতে একটু কষ্ট হয় যে শুধু ইন্টারনেট মিম আর ব্যঙ্গ দিয়ে কাঠামোগত ক্ষমতার বিরুদ্ধে লড়াই করা যায়। এরা যদি সারাদিন ঘরে বসে শুধু মিম বানায়, তাহলে এর কি কোনো বাস্তব পলিটিক্যাল ভ্যালু আছে? এটা কি শুধু একটা অনলাইন থিয়েটার না? যে কোনো পলিটিক্যাল অ্যানালিস্টের মাথাতেই এই প্রশ্নটা আগে আসবে। কিন্তু সিজেপি শুধু মিম বানিয়ে থেমেছিল না। তাদের কিছু নির্দিষ্ট দাবি ছিল যেগুলো খুব স্ট্রাকচারাল। আচ্ছা, যেমন? শুরুতে তাদের সদস্য পদের নিয়মগুলো দেখুন, সেগুলো ছিল ডার্ক কমেডির মতো। যেমন জোর করে বা নীতিগতভাবে বেকার হতে হবে, দিনে অন্তত 11 ঘণ্টা অনলাইনে থাকতে হবে। এগুলো তো শুনলে পুরো পাগলামি মনে হয়। পাগলামি মনে হলেও তাদের যে 5 দফা ইশতেহার ছিল সেটা কিন্তু মোটেও হেলা ফেলার নয়। হ্যাঁ, ইশতেহারটার কথা আমার মনে পড়ছে। সেখানে বলা ছিল যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাজ্যসভার আসন দেওয়া যাবে না। রাইট, আর সংসদে মহিলাদের জন্য 33% নয়, সরাসরি 50% আসন সংরক্ষণ করতে হবে। আর ওই যে আদানি আম্বানির মিডিয়া লাইসেন্স বাতিল করার দাবি, যাতে স্বাধীন সাংবাদিকতা বাঁচে। একদম। আর সবচেয়ে কড়া দাবি ছিল যারা দল বদলায় সেই দলত্যাগীদের 20 বছরের জন্য নির্বাচন থেকে ব্যান করতে হবে। আরে বাপরে, এগুলো তো একদম হার্ডকোর পলিটিক্যাল ডিমান্ড। মানে এরা তো পলিটিক্সটা খুব ভালোই বোঝে। এক্স্যাক্টলি। আর যেহেতু প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ একসময় পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট ছিলেন, অনেকেই বলতে পারেন যে এটা হয়তো বিরোধীদের একটা সুচতুর ডিজিটাল ক্যাম্পেন। হ্যাঁ, পসিবল। কিন্তু এর ইম্প্যাক্টটা তো অস্বীকার করা যায় না। 21শে মে তো সিজিপির এক্স বা টুইটার অ্যাকাউন্ট উইথহোল্ড করে দেয়া হলো। অ্যাকাউন্ট ব্যান মানে রাষ্ট্রযন্ত্র ভয় পেয়ে গিয়েছিল। জোকটার জোক ছিল না। একদমই তাই। রাষ্ট্র যখন স্ট্রাকচারাল থ্রেট ফিল করে তখনই সে ব্যবস্থা নেয়। এমনকি তারা তো বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেওয়ার কথাও ভেবেছিল। তার মানে তারা ডিজিটাল দুনিয়া থেকে বেরিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছিল। হ্যাঁ, আর এখানে একটা ভাষাতাত্ত্বিক বা সাইকোলিঙ্গুইস্টিক অ্যানালিসিস করা যেতে পারে। সাইকোলিঙ্গুইস্টিক অ্যানালিসিস, সেটা কেমন? দেখুন, ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল হল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। জি। সিজেপি কি করল, তারা ওই ভারতীয় শব্দটা সরিয়ে সেখানে ককরোচ শব্দটা বসিয়ে দিল। আচ্ছা, ককরোচ জনতা পার্টি। রাইট, এই জনতা পার্টি শব্দটা কিন্তু 70 দশকের স্বৈরাচার বিরোধী গণজাগরণের একটা বিশাল ঐতিহাসিক প্রতীক। আর ভারতীয় শব্দটা একটা জাতীয়তাবাদী কাঠামো তৈরি করে। ওহো, বুঝতে পারছি। মানে সেই পবিত্র ভারতীয় শব্দটাকে একটা নোংরা পোকার নাম দিয়ে রিপ্লেস করে তারা মূলত ওই সংখ্যাগুরুবাদের কাঠামোটাকেই ব্যঙ্গ করল। এক্স্যাক্টলি। আর যখন মানুষের মস্তিষ্ক সিজেপি অ্যাক্রোনিমটা দেখে, তখন সাবকনশিয়াস মাইন্ডে এটা বিজেপির সাথে মিলে যায়। বাহ, এটা তো পুরোপুরি কগনিটিভ হ্যাকিং। হ্যাঁ, মানুষ যখন রিয়েলাইজ করে যে এটা ব্যঙ্গ, ততক্ষণে মেসেজটা তাদের অবচেতনে ঢুকে গেছে। এটা ব্রিলিয়েন্ট। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। কি বিষয়? এই ব্যঙ্গাত্মক মুভমেন্ট যতই পপুলার হোক, নিজেদেরকে কীটপতঙ্গ বা পোকা হিসেবে ট্যাগ করার তো একটা ভয়ঙ্কর অন্ধকার দিক আছে, তাই না? তারা তো এটাকে ডার্ক জোক হিসেবে নিচ্ছে, কিন্তু রিয়েলিটিতে এটা কতটা ডেঞ্জারাস হতে পারে? আপনি একদম সবচেয়ে সেন্সিটিভ জায়গাটাতে হাত দিয়েছেন। নিজেদের তেলাপোকা বলে ডাকার ভেতরে একটা মেন্টাল এবং নৈতিক ক্রাইসিস আছে। মানে ইতিহাস তো বলে যে কোনো গ্রুপকে পোকা বা পরজীবী বললে তার রেজাল্ট ভালো হয় না। একদমই না, এটা মূলত জেনোসাইড বা গণহত্যার ক্ষেত্র তৈরি করে। হ্যাঁ, রুয়ান্ডা বা হলোকস্টের কথা মনে পড়ে যাচ্ছে। রাইট, 1994 সালে রুয়ান্ডার গণহত্যায় হুতু চরমপন্থীরা টুৎসিদের রেডিওতে সমানে তেলাপোকা বা ইন্নোয়েঞ্জি বলে ডাকত, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা ইহুদিদের বলতো ইঁদুর বা পরজীবী। কিন্তু একটা তফাৎ তো আছে। রুয়ান্ডা বা হলোকস্টে তো রাষ্ট্র বা অত্যাচারীরা ভিকটিমসদের পোকা বলতো। এখানে তো তরুণেরা নিজেরাই নিজেদের পোকা বলছে। তফাতটা বাইরে থেকে দেখতে মনে হলেও আমাদের মস্তিষ্কের কাজের ধরনে কিন্তু কোনো তফাত নেই। মানে? নিউরোসায়েন্স আমাদের দেখায় যে যখন কোনো মানুষকে ক্রমাগত পোকা বা আবর্জনা হিসেবে ট্যাগ করা হয়, তখন দর্শকদের ব্রেনের একটা নির্দিষ্ট অংশ কাজ করা বন্ধ করে দেয়। ওয়েট, ব্রেনের কোনো অংশ কাজ করা বন্ধ করে দেয়? কোন অংশটা? এই অংশটার নাম মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স বা সংক্ষেপে এমপিএফসি। আচ্ছা, এর কাজটা কি? এটার কাজ হল মানুষের প্রতি সহানুভূতি বা এমপ্যাথি তৈরি করা।
যখন আমরা অন্য কোনো মানুষের মুখ দেখি তখন ব্রেনের এই এমপিএফসি অংশটা জ্বলে ওঠে কিন্তু যখন সেই মানুষগুলোকে পোকা বা পরজীবী হিসেবে অবিরত ট্যাগ করা হয় তখন রাষ্ট্রের অন্য মানুষদের ব্রেনে এই অংশটা আর অ্যাক্টিভেট হয় না। মানে ব্রেন তখন তাদের আর মানুষ হিসাবে প্রসেস করে না। একদম তাই। ব্রেন তখন ওই মানুষগুলোকে জাস্ট রোগজীবাণু বা বিপদ হিসেবে দেখতে শুরু করে। বাপরে, এটা তো রীতিমতো শিউরে ওঠার মতো একটা ফ্যাক্ট। তার মানে এই তরুণেরা যখন মজা করে নিজেদের তেলাপোকা বলছে, তারা কি পরোক্ষভাবে রাষ্ট্রকে একটা সিগন্যাল দিচ্ছে না যে হ্যাঁ, আমরা পোকা, তোমরা চাইলে আমাদের পা দিয়ে পিষে মারতে পারো? সোশ্যোলজিতে ঠিক এই জিনিসটাকেই বলা হয় ওয়ারেন্ট আর্গুমেন্ট। ওয়ারেন্ট আর্গুমেন্ট? হ্যাঁ, মানে একটা গালিকে নিজেদের আইডেন্টিটি বানিয়ে যতই সেটা নিয়ে ব্যঙ্গ করা হোক, সেটা আসলে শেষ পর্যন্ত ওই অত্যাচারীদের তৈরি করা ফ্রেমওয়ার্কটাকেই শক্তিশালী করে। বুঝতে পেরেছি। মানে স্যাটায়ার শক্তিশালী অস্ত্র ঠিকই, কিন্তু যখন আপনি নিজেকে কীট বলেন তখন রাষ্ট্র আপনাকে সত্যি সত্যি পিষে মারার একটা আইনি বা মেন্টাল ভ্যালিডিটি পেয়ে যায়। এক্স্যাক্টলি। তখন আপনাকে ধ্বংস করাটা সমাজের কাছে একদম স্বাভাবিক একটা ব্যাপার মনে হতে পারে। অর্থাৎ মিমের দুনিয়ায় যেটা একটা নিরীহ জোক, রিয়েল ওয়ার্ল্ডে সেটা চরম সুইসাইডাল হতে পারে। হ্যাঁ, পুরো ব্যাপারটা একটা অদ্ভুত দোলাচল। একদিকে আমরা আশাবাদী হচ্ছি যে তরুণরা ঘুমিয়ে নেই, তারা সিস্টেমের ত্রুটিগুলো ভালোই বোঝে। রাইট। আর অন্যদিকে এটা দেখে কষ্ট হয় যে একটা গোটা জেনারেশন নিজেদের পোকা ভাবতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, এই ব্যঙ্গের আড়ালে আসলে লুকিয়ে আছে তাদের বেঁচে থাকার একটা মরিয়া লড়াই। এটা যতটা হাসির তার চেয়ে অনেক বেশি কান্নার। আসলে তো এই গভীর আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমি ডক্টর ফিজিসিস্টের একটা ফিকশনাল টাইমলাইনের কথা বলতে চাই। আচ্ছা, ফিউচার প্রজেকশন। হ্যাঁ, তিনি তার গবেষণায় একটা ভবিষ্যৎ কল্পনা করেছেন। ধরা যাক 2028 সালের লোকসভা নির্বাচনে এই সিজেপি সত্যি সত্যি কোনো বড় জোটের সাথে মিলে কয়েকটা আসন জিতে গেল। ওকে, মানে তারা পাওয়ারের সেন্টারে চলে গেল। রাইট। আর বেকার ভাতা বা অধিকার আইন পাশ করল। কিন্তু এখানেই আজকের আলোচনার ফাইনাল প্রভোকেটিভ থট বা সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, যদি সত্যি এই ব্যঙ্গাত্মক আন্দোলনটা একদিন রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়, তাহলে কি তারা সেই একই সিস্টেমে পরিণত হবে না যার বিরুদ্ধে তারা আজ লড়ছে? ও, মানে ক্ষমতার স্বাদ পেলে তারা বদলাবে কিনা? একদম। ক্ষমতার রান্নাঘরে ঢুকে পড়ার পর এই তেলাপোকাগুলো কি নিজেরাই একদিন সুবিধাভোগী আর ক্ষতিকারক কীটে পরিণত হবে না? জর্জ অরওয়েলের সেই অ্যানিম্যাল ফার্ম উপন্যাসের কথা মনে আছে তো? হ্যাঁ, সেই শূকরগুলো যারা বিপ্লব করার পর ক্ষমতার স্বাদ পেয়ে নিজেরাই অত্যাচারী মানুষে পরিণত হয়েছিল। রাইট। ক্ষমতা যে কোনো রূপান্তরকেই ম্লান করে দিতে পারে। তেলাপোকা হয়তো পৃথিবীতে টিকে থাকার একটা অসামান্য প্রতীক, কিন্তু ক্ষমতা কি তাদের সেই বিপ্লবী চরিত্রটা বদলে দেবে? এটা আসলেই একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। অ্যান্টি এস্টাবলিশমেন্ট যখন নিজেই এস্টাবলিশমেন্ট হয়ে যায়, তখন তার আসল রূপটা কেমন হবে সেটা সময় বলে দেবে। একদমই তাই। আর এই গভীর চিন্তার খোরাক নিয়ে আমরা আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। রাজনীতি, সমাজ আর এই ডিজিটাল মুভমেন্টগুলো আমাদের ফিউচার কিভাবে তৈরি করছে সেদিকে নজর রাখাটা সত্যি খুব জরুরি। যারা এতক্ষণ শুনছিলেন, আশা করি চারপাশের ঘটনাগুলোর পেছনের আসল কারণগুলো আপনারা নিজেদের মতো করে ভাবতে থাকবেন। সবাই ভালো থাকবেন।